ব্যক্তিগতভাবে নুরুল হক নূরের সাথে আমার বলা যায় আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। আমরা ওয়াদা করেছিলাম যে কোটা সংস্কার আন্দোলন আমরা সফল করবই এবং আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। কোটা সংস্কার আন্দোলনকে কিভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করা যায়, বিএনপি যাতে ভূমিকা রাখে। তারেক রহমান তখন তাকে বলেন, ঠিক আছে, আপনি রাশেদ খান, নুরুল হক নূরের সাথে কাজ করেন। আমি এই ছোট ছোট পরিকল্পনাগুলো বিএনপিকে বিভিন্ন সময় দিয়েছি। বিএনপির জন্য এটা ছিল আসলে শেষ লড়াই। আপনি দল পরিবর্তন করেছেন গণ অধিকার ছাড়ার সিদ্ধান্তটা আসলে কিভাবে নিলেন? এটা কি আপনার ব্যক্তিগত নাকি দলীয় সিদ্ধান্ত? এবং এমনও বলা হয় যে হঠাৎ করে দল ছাড়ার কারণে হয়তো ভোট কম পেয়েছেন বা আপনার জরিপ বা ভাবনা যেটা ছিল সেটা মেলেনি। এই ব্যাপারগুলো কিভাবে দেখেন আসলে? আপনার বাসাও তো ঝিনাইদহ, আমার বাসাও ঝিনাইদহ। আপনি নিজেই কিন্তু বললেন যে বিএনপি ঝিনাইদহ অঞ্চলে খুব শক্তিশালী অবস্থানে আছে এবং ঝিনাইদহ জেলাকে বলা হয় বিএনপির ঘাঁটি। স্বাভাবিকভাবে সেখানে আমি যে জরিপটা আমি নিজেও করেছি যে গণ অধিকার পরিষদের প্রতীকে সেখানে আসলে যদি আমি ইলেকশন করতাম তাহলে বিএনপির নেতৃবৃন্দের যে সহযোগিতা প্রত্যাশা ছিল সেটি সম্ভবপর নয়। যদিও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার পরেও সেই সহযোগিতা কাঙ্ক্ষিতভাবে পাওয়া সম্ভবপর হয়নি, এটি বিএনপির হাইকমান্ড সবাই জানে, কারণ বিদ্রোহী প্রার্থী ছিল, আরও যারা ছিল তারাও দ্বিধান্বিত ছিল। তো যাই হোক না কেন, আমি দল ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা, এটি আমি বিএন এটি আমি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন তাদের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করি যে আমার অঞ্চলের অবস্থা এরকম। এবং যারা জরিপ করেছে, আমি সার্ভে করার জন্য কিছু মানুষকে মাঠ পর্যায়ে পাঠিয়েছিলাম, তো তারা পরামর্শ দিচ্ছে ধানের শীষ প্রতীকে ইলেকশন করার জন্য। নুরুল হক নূর তখন আমাকে সম্মতি প্রদান করে এবং শুভকামনা ব্যক্ত করে। এবং নুরুল হক নূর নিজেও তো আসলে বিএনপির সাথে আসন সমঝোতা করে নির্বাচন করেছে, বিএনপি সরকারের প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছে জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি নুরুল হক নূরকে মূল্যায়ন করেছেন। নুরুল হক নূর তো বিএনপির সাথে আছে, সুতরাং আমি বিএনপির সাথে থেকে আগামীর রাজনীতি, জাতীয়তাবাদী শক্তির রাজনীতি করার ভিতরে আমি কোনো পার্থক্য আছে বলে মনে করি না। ব্যক্তিগতভাবে নুরুল হক নূরের সাথে আমার বলা যায় আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। আমরা একসাথে মার খেয়েছি, একসাথে আন্দোলন করেছি, অনেক পরিকল্পনা করেছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে না হলে তো গণঅভ্যুত্থান হয় না। আজকে যে নতুন বাংলাদেশে আপনি দেখছেন, এই বাংলাদেশের যদি বলা যায় যে কারা স্বপ্ন দেখেছে শুরুতে, সেই স্বপ্নের শুরুটা কিন্তু আমাদের হাত ধরে। নুরুল হক নূরের সাথে হাতে হাত রেখে ওয়াদা করা। নুরুল হক নূরের মহসিন হলে তার রুমে আমরা ওয়াদা করেছিলাম যে কোটা সংস্কার আন্দোলন আমরা সফল করবই এবং আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। আপনারা হয়তো গণ অভ্যুত্থানের সময় দেখেছেন যে একজন আহ্বান করছে আরেকজনকে যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, কিন্তু আমরা নুরুল হক নূরের রুমে বসে আমরা যারা নেতৃত্বের জায়গায় ছিলাম, আমরা 5-6 জন, আমরা এইভাবে হাতে হাত রেখে আমরা শপথবদ্ধ হয়েছিলাম আন্দোলন সফল না করে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। সেই আন্দোলন সফল করেছিলাম বলেই 24 সালে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গণ অভ্যুত্থান সংগঠিত হয়। এবং এই যে গণ অভ্যুত্থান, এর পিছনের অনেক ইতিহাস আছে। আমি সর্বপ্রথম বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে প্রস্তাব দিয়েছিলাম, বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির মাননীয় চেয়ারম্যান তাকে আমার কথা বলেন যে কোটা সংস্কার আন্দোলনকে কিভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করা যায়, বিএনপি যাতে ভূমিকা রাখে, আমাদের জায়গা থেকে আমাদের যে অভিজ্ঞতা আছে সেটার পুরোটা আমরা কাজে লাগাবো। উনিও আপনার জনাব সালাউদ্দিন প্রশংসা আহমেদ, করেছেন জি, বিভিন্ন। সালাউদ্দিন আহমেদ কিন্তু জনাব তারেক রহমানকে সেই প্রস্তাব দেন এবং তারেক রহমান তখন তাকে বলেন, ঠিক আছে, আপনি রাশেদ খান, নুরুল হক নূরের সাথে কাজ করেন। নুরুল হক নূর যখন অ্যারেস্ট হলো, অ্যারেস্ট হওয়ার পরে তো আমাকে অ্যারেস্ট করার জন্য খুঁজতেছে, আমার বাসায় 2বার অভিযান চালিয়েছে। তো আমি যেটি বলছিলাম যে জনাব সালাউদ্দিন আহমেদকে তখন আমি বলি যে এখন তো আন্দোলনকে শুধুমাত্র ওই ছাত্রদের উপর নির্ভর করে থেকে হবে না, এখন অন্যান্য দলকে মাঠে নামাতে হবে, বিএনপিকে নামতে হবে, পেশাজীবী সংগঠনগুলোকে নামাতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে 31 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে আসে এবং হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে আসে। আমি জনাব সালাউদ্দিন আহমেদ ভাইকে তখন বলেছিলাম যে ভাই, এখন আসলে সাধারণ মানুষ আর নামতে পারছে না, এখন পেশাজীবী তাদেরকে নামাইতে হবে, আইনজীবী, শিক্ষক। সালাউদ্দিন আহমেদ তখন তাদেরকে নামার ব্যবস্থা করেছিলেন। এই যে আন্দোলনের পিছনে অনেক কাহিনী আছে। আমি রাশেদ খান অনেকেরই আজকে, অজানা। এটা তো অনেকে জানবে না, এটা আপনি একমাত্র সালাউদ্দিন আহমেদ জানে এবং আমি জানি, কারণ ওই সময় বাকিরা সবাই মানে অ্যারেস্ট হয়ে গেছে, গ্রেপ্তার।
তখন দেখেন যে আন্দোলনটা আবার নতুনভাবে দানা বাঁধলো। ওইখানে ছাত্ররা অল্প সংখ্যক গেল, সেখানে আরও যারা মানবাধিকার কর্মী তারা গেল। ওই দিন থেকে আন্দোলনটা আবার সারা দেশে বিস্তার লাভ করলো। মাঝে অনেক আমি 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 অনেক- আমি অনেক ছোট মানুষ হতে পারি, কিন্তু আমার যেহেতু আন্দোলন করার অভিজ্ঞতা ছিল, আমি এই ছোট ছোট পরিকল্পনাগুলো বিএনপিকে বিভিন্ন সময় দিয়েছি। এবং এটা জনাব তারেক রহমান জানেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি জানেন, সালাউদ্দিন আহমেদ জানেন যে আমি আমার এই ক্ষুদ্র জীবনে আসলে মানে গণ অভ্যুত্থানে আমার হয়তো অত বেশি ভূমিকা নাই, কিন্তু যখন আন্দোলনটা স্থমিত হয়েছে বা শুরু থেকেই, আমি যে কথা আসলে শুরুতে বলা দরকার ছিল, শুরুতে আমি জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছিলাম যে আপনি জনাব তারেক রহমানকে আমার কথা বলেন, কারণ তারেক রহমানের সাথে আমার আগে থেকে ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং আমার উপর তার আস্থা বিশ্বাসের জায়গাটা আছে, কারণ আমি সবসময় তার সাথে যে কথা আমি তাকে দিয়েছি আমি সেটা রেখেছি, আমি কখনো বাইরে যাইনি। বা আমার বক্তব্য লাইনটাও যদি আপনি খেয়াল করেন, সবসময় জাতীয়তাবাদের পক্ষে। বিএনপিতে যোগ দেওয়ার সময় কোনো মানে বিএনপি আপনাকে চাচ্ছিল নাকি আপনি তাদের সঙ্গে কথা বলে আসলেন, এটা নাকি তারেক রহমান সাহেব বর্তমান প্রধানমন্ত্রী উনি আপনাকে স্নেহ ভরে আসলে দিলেন, এই প্রক্রিয়াটা কি নাকি কোনো শর্তে আসলে? আচ্ছা, আমি এইটার উত্তর দিব, তার আগে যে কথা বলছিলাম ওটা শেষ করি। তো আমি তখন কিন্তু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আমি বলি যে তাকে আমার কথা বলেন, এবং আশা করি তিনি এই আন্দোলনকে কিভাবে ত্বরান্বিত করা যায় তার জায়গা থেকে তিনি ভূমিকা রাখবেন, এবং তিনি সেই কাজটা কিন্তু করেছিলেন যে ছাত্রদলকে সম্পৃক্ত করা, যুবদলকে সম্পৃক্ত করা, এবং এই আন্দোলনকে কিভাবে আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করা, যারা আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ছিলাম তাদেরকে সমন্বিতভাবে মাঠে নামানো, এই কাজটা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করেছিলেন। একদিকে ছাত্ররা আন্দোলন করছে, আর অন্যদিকে কিভাবে এই আন্দোলনকে জাতি মুক্তির আন্দোলনে রূপান্তরিত করা যায়, অর্থাৎ রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করা যায়, সেই কাজটা কিন্তু ভিতর থেকে করা হচ্ছিল। যে কারণে দেখবেন যখন ছাত্ররা জেলে, তখন ওই যে পেশাজীবীরা নেমেছে, এবং 31 জুলাই থেকে 5 আগস্ট, আমি এখানকার একটু ইতিহাস যদি বলি, এই 5 আগস্ট সকাল পর্যন্ত আমি এবং সালাউদ্দিন আহমেদ ভাই অনেক পরিকল্পনা করেছি এখন কি করা উচিত, মানে কিভাবে আসলে কারফিউ ব্রেক করা উচিত। আপনি নিশ্চয়ই দেখেছেন সর্বপ্রথম মানে একদম সকালবেলা এয়ারপোর্ট থেকে বিশাল একটা মানে মিছিল আসছে চারিদিকে। হ্যাঁ, বিএনপির জন্য এটা ছিল আসলে শেষ লড়াই, মরা বাঁচার লড়াই, যেটা আসলে জনাব সালাউদ্দিন আহমেদ আমাকে বলতেন যে এই লড়াইটা আসলে আমাদের জীবনের শেষ লড়াই, শেষ লড়াইটা লড়বো। এবং অবশ্যই এই প্রস্তুতি ছাড়া তো এইভাবে মানে যখন ছাত্ররা জেলে, হ্যাঁ, আবার এইভাবে আসলে ছাত্ররা মুক্তির পরে অবশ্যই তারা এসেছে, এইভাবে এই যে মানুষ মানে ছাত্ররা তো জেল থেকে বের হয়ে সবাইকে আবার এইভাবে মানে সংগঠিত করা সেই জায়গাটা সৃষ্টি হয়নি। তখন তাহলে কি হয়েছে, ওই যে ছাত্ররা জেলে যাওয়ার পরে আন্দোলনকে আবার পলিটিসাইজ করা, রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা। এর মাঝখানে আর একটা কথা বলি, যখন জামাত ইসলামকে নিষিদ্ধ করা হলো, তাদেরকে নিষিদ্ধ করা হলো, তখন সালাউদ্দিন আহমেদ ভাই আমাকে বললেন, রাশেদ তোমরা বিবৃতি দাও। ওই সময় নুরুল হক নূর জেলে, তখন কিন্তু আমার নামে আমি জামাতের পক্ষে একটা দলকে এইভাবে নিষিদ্ধ করলো, এটা আসলে ফেসিবাদী আচরণ, সেই বিবৃতিটা আমি নিজে দিয়েছিলাম। এবং আরও অন্যান্য দল যাতে বিবৃতি দেয় সেজন্য আমি কাজ করেছিলাম, সালাউদ্দিন আহমেদ কাজ করেছিল। তো এগুলো আমাদেরকে মানে এখন তো এসে জাস্ট আমি বলছি, বাট ভিতরে এই কাজগুলো হয়েছে। আমাদের যেগুলো কেন্দ্রীয় মিটিং সারা দেশ থেকে আমাদের জনবলে সে মিটিংগুলো হয়েছে, সেখানে মোটামুটি 90% চেয়েছে যে আমরা জামাতের সাথে জোটবদ্ধ হই। কিন্তু আমি তো আসলে রাজনীতি করি, মাঠের অভিজ্ঞতা আছে, নেতৃত্ব দিয়েছি, কোটা সংস্কার আন্দোলনের মতন বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, পরিকল্পনা করেছি। সর্বপ্রথম আমি অ্যারেস্ট হই, আমি একটানা 15 দিন পুলিশের রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি, সর্বপ্রথম তো আমি অ্যারেস্ট হয়েছি। যে কারণে এই অভিজ্ঞতাগুলো আমার ছিল, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলেছি যে গণ অধিকার পরিষদ তো 8টা বছর সংগ্রাম করেছে। স্বাভাবিকভাবে এখন যদি সরকারের সাথে সরকারের পার্ট না হয়, তাহলে এই দল এইভাবে সবাই যারা আমাদের নেতৃবৃন্দ আছে এদেরকে সবসময় এই যে মানে বলা যায় এক ধরনের সংগ্রামী জীবনের মধ্যে রেখে আসলে এই দলে মানুষ কাজ করবে কেন? তো সুতরাং আমাদের সরকারের সাথে থেকে সরকারের সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা।